নমস্কার, আমি সহেলি। আমি রনিতা। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা চলে এসেছি আমাদের নতুন একটা এপিসোড নিয়ে। আর আমাদের সাথে আজকে আমরা পেয়ে গেছি আমাদের অতিথি দীপানিতা মজুমদার দিদি। আচ্ছা, আমরা প্রত্যেক এপিসোড শুরু করার সময় যে যে কথাগুলো বলি সেগুলো আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দেব। আমরা যে আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা নিশ্চয়ই। অবশ্যই ভালো আছেন, আর আমাদের ভিডিওগুলো দেখে আমরা শিওর যে আপনাদের ভীষণ মন হাসছেন। আরো ভালো হয়ে গেছে, হাসছেন, হাসতে হাসতে খুব মজা লুটোপুটি পাচ্ছেন। খাচ্ছেন, এটা বলতে চাইছিস কি? একদম, কারণ আমরা এখানে গল্প করতে করতেই আনন্দে লুটোপুটি খাই, তো আপনারাও নিশ্চয়ই দেখতে দেখতে আনন্দে লুটোপুটি খাবেন। আপনারা কিন্তু সকলের সাথে শেয়ার করবেন যাতে আপনাদের সাথে আরো সবাই এরকম আনন্দে লুটোপুটি খেতে পারে, হেসে লুটোপুটি খেতে পারে। তো আপনারা শেয়ার করবেন, অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ যাই হোক না কেন আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে। আর হ্যাঁ, এখানে আসতে হলে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে দেখুন, সেই নাম্বারে অতি অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ করবেন, বাকিটা আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আর নাও তোমার দিকে। তাহলে আর কথা না বাড়ি আজকের এপিসোডটা আমরা শুরু করে দিই। আর ওই যে বললাম না, এই এপিসোডটা আপনারা ঠিক রবিবার সন্ধ্যা 7টার সময় দেখতে পান, কিন্তু এখন ভর দুপুর। আর এই সুন্দর একটা মরশুমে এরকম খোলা আকাশের নিচে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে, লেকের হাওয়া খেতে খেতে আমরা আজকের এপিসোডটা শুরু করছি। মানে এখনকার আনকাট আড্ডা মারছি। এখনকার দিনে এসির হাওয়া খেতে গিয়ে কোথাও প্রাকৃতিক হাওয়াটাই ভুলে গেছি। একদম একদম। তো এখানে আসলে কিন্তু আপনারা এটাও উপহার স্বরূপ পাচ্ছেন যে এত সুন্দর একটা হাওয়া। উপহারটা প্রকৃতি দিচ্ছে, কিন্তু আমাদের থ্রু দিয়ে আপনারা পাবেন। যাই হোক, তাহলে এবার সোজাসুজি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। দিদি, তোমার সম্পর্কে তুমি প্রথমে কিছু বলো। আচ্ছা, আমি এখন স্কুলে পড়াই। মানে মেন যদি কেউ জিজ্ঞেস করে কি করো, মানে এটা আমার মেন প্রফেশন হিসেবে স্কুল টিচার। নিউট্রিশনের সাবজেক্ট আমার। আর এছাড়া আমার খুব ভালো, এখন যদিও আমি খুব বেশি দিন হয়নি, এখন কিছুদিনই হয়েছে আমি কবিতা জগতের সাথে যুক্ত হয়েছি, কবিতা আর শ্রুতি নাটক খুব। আর আরেকটা হচ্ছে আমার পছন্দের হচ্ছে আঞ্চলিক কবিতাটা আমার খুব বেশি ভালো লাগে, আমি একটু চেষ্টা করি। একটু মান্য কবিতা অবশ্যই ভালো লাগে, সেটা একটা আলাদা জায়গা আছে। কিন্তু দিদি খুব ভালো আঞ্চলিক কবিতা বলে, এবং আজকে ভালো এখানে দিদিকে কিনা জানি পেয়েছি, না। না ভীষণ ভালো, কারণ আমি শুনেছি। আর দিদিকে আজকে এখানে পেয়েছি, অবশ্যই আমরা তো শুনবোই, সাথে আপনারাও মিস যাবেন না। দিদিকে আজকে কবিতা না শুনে এখান থেকে ছাড়বো না। আচ্ছা দিদি, এখানে এসে তোমার কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে, মানে প্রথমত বললে না, তো ফার্স্ট গরম আজকে, তারপরে রবীন্দ্র সরোবরের পাড় দিতে এত সুন্দর হাওয়া, মানে এখানে ঘন্টার পর ঘন্টা এমনি বসে থাকা যায় চুপ করে। খুব ভালো লাগছে আমার এমনি। আর প্লাস তোমাদের সঙ্গ পেয়েছি, নিশ্চয়ই খুব ভালো একটা আড্ডা হবে, আশা করছি খুব ভালো একটা সময় কাটবে। অবশ্যই তোমাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমাকে যে খুব ভালো একটা, যে মন ভরা একটা খুশি নিয়ে নিজের ঝুলিতে সেটাকে নিয়ে বাড়ি ফিরবে। আর সত্যি কথা বলতে আমাদের জীবনে এখন আমরা আড্ডাটা দিতে ভুলেই গেছি কোথাও। সবাই সবার লাইফে এতটাই বিজি যে সেই একটা যে বাঙালির আড্ডা, সেটা কিন্তু আমাদের চায়ের আড্ডা, সেটা কিন্তু এখন হয় না। সে পরিবারের সাথেই হোক বা বন্ধু বান্ধবের সাথে হোক, খুব মানে কচিত সেই জিনিসটা দেখা যায়। তাই আমরা নিয়ে এসেছি একদম নির্ভেজাল একটা নিখাদ আড্ডা, সেটা আবার খোলা আকাশের নিচে। আজকাল এতটা ব্যস্ত, আর সংসার জীবনে না এত মানে দুঃখ, টেনশন, মানে আনন্দ আছে তার সাথে, ওগুলো যেন মানে ফ্রিতে 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 চলে আসে। না, সবাই দৌড়াচ্ছে বেসিক্যালি, একদমই তাই। সবাই দৌড়াচ্ছে, কাজের জায়গায় দৌড়া, সংসারে যাদের সবারই মানে থাকে কিছু না কিছু, সবাই দৌড়াচ্ছে। মানে কাউকে এখন এই অনেকদিন ফোন করা হয়নি, মানে সেটাই লোকে এখন ভাবে যে না ঠিক আছে, এটা তো নরমাল হয়ে গেছে। মানে অনেকদিন পর ফোনটা আরে ফোনটাই এসছে, বিশাল ব্যাপার। তো যাই হোক, তো দিদি তোমার সাথে আমরা কিছু কোশ্চেন অ্যান্সারের গেম খেলবো। মানে গেম না, যে কিছু মানে তোমার অভিজ্ঞতা, তোমার লাইফে কিছু অভিজ্ঞতা আমরা শুনবো, দর্শকরা শুনবে। আচ্ছা, একদম। আচ্ছা দি, প্রথমে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে তোমার জীবনে এমন কোনো মেমোরেবল একটা ঘটনা যেটার জন্য তোমাকে ভীষণ হাসি, মানে আনন্দ দেয় যে মুহূর্তটা। কারণ দুঃখটা আমরা জানতে চাই না, আমরা প্রত্যেকটা এপিসোডে বলি এই কথাটাই যে দুঃখ সবার লাইফে থাকে, সেটাকে আপাতত এই মুহূর্তের জন্য একটু দূরে সরিয়ে রাখবো, আমরা শুধু আনন্দটাকে বেছে নেবো। তো এরকম কোনো ঘটনা ঘটেছে কি তোমার, যেটা তোমাকে বারবার হাসি দেয়, যেটা নিজে নিজে মনে হলেও সেটা মানে আনন্দই দেয় তোমাকে? এরকম ছোট ছোট অনেক কটা ঘটনাই আছে। তো এখন হঠাৎ করে জানি না, অনেকদিন পরেই কথাটা মনে পড়লো। আমরা যখন মানে ছোটবেলাটা খুব ভালো কেটেছে, মানে অনেক, যদিও বা নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দাদা আমি আর ঠাকুমাও থাকতেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো ঠাকুমা তখন মারা যান। কিন্তু ছোটবেলায় মাসির বাড়ি যাতায়াত,
তারপরে আমাদের বাড়িতে আমার কাকা পিসিরা সবাই আসা যাওয়া খুব লাগতো, মানে ও তখন যে সময়টা কাটাতাম একসাথে এরকম খুব ভালো ভালো সময় কাটিয়েছি। তো ওখান থেকে একটা ছোট ঘটনা মনে পড়লো হঠাৎ। তা আমরা ছোটবেলায় খেলতাম, ডার্ক রুম খেলতাম। ডার্ক রুম হচ্ছে অন্ধকার ঘরে লুকোচুরি, মানে আচ্ছা। কোনো লাইট জ্বলবে না, কিছু না, ওই অন্ধকার ঘরের মধ্যে লুকোচুরি। এটা আমরা খুব খেলতাম তখন ছোটরা সবাই যেই একসাথে হতাম। তো আমার যে এবার চশমা যারা পড়ছে, চশমা ওর চশমা পড়লো, মানে লোককে আর কি ধাপ্পা দিতে হবে, তো আমি ভুল লোককে ধরেছে এরকম চলছে। তো এমন সময় আমার মনে আছে আমার দাদা লুকিয়েছে, বিছানা তখন থাকতো, বিছানার উপর বালিশ, কোল বালিশ থাকতো, তো ওই কোল বালিশ সরিয়ে ও নিজে শুয়ে চাদর ঢাকা দিয়েছে। আর আমার আরেক ভাই হচ্ছে চোর হয়েছে, ও খুঁজছে, সবাইকে খুঁজে মোটামুটি ও বার করেছে একজন একজন করে, শুধু আমার দাদাকে খুঁজে পাচ্ছে না। আর ও ছোট থেকে না বেশ শরীর স্বাস্থ্য ভালো ছিল। লাস্টে ও টর্চ নিয়ে, মানে না পেয়ে দাদাকে, টর্চ নিয়ে আমার মনে আছে দাদার ওপরে দাঁড়িয়ে, মানে ওকে তো বালিশ মনে করেছে, বালিশ মনে করে দাদার ওপরে দাঁড়িয়ে ও টর্চ দিয়ে দাদাকে খুঁজছে। ডার্ক রুম খেলা চলছে যেখানে আলো থাকবে না, মানে খুঁজে পাচ্ছে না, ডেসপারেট হয়ে গেছে। দরজা খুলে টর্চ নিয়ে দাদার ওপরে দাঁড়িয়ে, মানে ওই সিনটা এত, মানে ওই সময় এত, মানে আমরা এসেছি এবং সত্যি মনে হয় একটা অদ্ভুত ব্যাপার যে ও দাঁড়িয়ে। এগুলো মনে পড়লে সত্যি মাঝে মাঝে একা যখন নিজে বসে নিজের সময় কাটে একা, তখন এই স্মৃতিগুলো ভীষণ রকম ভাবে নাড়া দেয়, ভীষণ একদম। রকম। আচ্ছা দিদি, তুমি তো মানে স্কুল টিচার, তো হুম। সেই সূত্রে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই খেলাটা আমরা যেমন ছোটবেলায় এই যে হুম। লুকোচুরি, কুমির ডাঙা, এইসব নানা রকম খেলা খেলেছি, কোথাও কি মনে হয় যে মোবাইল মোবাইল যেমন মানে ভালো খারাপ মানে দুটো মিশিয়েই হুম। আছে, তো কোথাও মনে হয় কি যে মোবাইলটার জন্য যে বাচ্চারা এই জায়গাটা কোথাও ভুলে গেছে? কারণ আমরা যেটা ছোটবেলায় পেয়েছি তারা সেই জায়গাটা আজকে পাচ্ছে না, সবাই মোবাইলের দিকেই ব্যস্ত কোনো না কোনো ভাবে। তুমি যেহেতু টিচার, হ্যাঁ, একটা যেটা আমি স্কুলে এখন দেখছি, মানে যত ছোট হচ্ছে অ্যাটেনশন স্প্যান ভীষণ কমে গেছে ওদের। মানে বসানো, একটা ক্লাসে ঢুকে, হ্যাঁ পড়ানো শুরু করার আগে তো আমাকে সেট করতে হবে যে বস, মানে আমি যে যদি একটা লেভেল অব্দি তো উঠবে, তারপরে তো যদি সবাই মিলে এবার তাদেরকে ওই জায়গাটা প্রথমেই একটা একটা কেওস প্রথমেই হয়তো হয়ে যাচ্ছে, মানে ধাতস্থ হয়ে যায়, সবাই একটু পরেই বসে পড়ানোর সময় সবাই চুপ করে থাকলো, পড়াশোনা শুনলো, কিন্তু এই যে ইনিশিয়ালি যে বসানো ওদের, ওটা কিন্তু একটা বেশ মাঝে মাঝে মনে হয় যে বাবারে ওদের ভীষণ, মানে অ্যাটেনশন স্প্যানটা খুব কমে গেছে ওই একভাবে বসে থাকা ওদের জন্য। আর ক্লাস যদি পরপর দুটো ক্লাস থাকে তাহলে তো একটা ব্রেক হয়ে গেছে, মানে ম্যাম এবার, মানে এখনো একজন টিচার বসে আছেন, যাবেন না, এইটা না যে পড়ানোর জন্য, এইটার জন্য যে একটার পর আমাদের একটু ওদেরকে একটু ব্রেক দিতে হবে। মানে আমরা যখন ভাবতেই পারি না যে আমরা স্কুলে পড়তাম, আমরা কিন্তু ক্লাসে ঢুকতাম, সেই টিফিন টাইমে বেরোতাম, এদের কিন্তু মনে হয় এখন যেন প্রত্যেক ক্লাসেই বেরোতে হবে। মানে এই ধৈর্যটা কমে গেছে, ভীষণ কমে পেশেন্স গেছে, ভীষণ কমে ব্যাপারটা গেছে। নেই এখন। এবার আমি আসি আমার কিছু কোশ্চেন নিয়ে। ঠিক আছে, প্রথমে দিদি তোমাকে একটা কথা বলি, তুমি সিনেমা দেখতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, তোমার এমন কোন সিনেমা দেখেছো যেটা দেখে তুমি খুব কেঁদেছো, মানে এখনো কাঁদো, বা মানে যেটা দেখলে তোমাকে খুব হার্ট করে বা ভীষণ কেঁদেছো এই সিনেমাটা দেখে? ভীষণ, আমি একটু ইমোশনাল, মোটামুটি কোনো সিনেমাতে কিছু একটা কষ্টের কিছু হচ্ছে আমি কেঁদে ফেলি একটু কিছুতেই, মানে যেমনি ছোট ছোট ব্যাপারে হাসিও পাই, আনন্দ করি, মজাও করতে পারি, ছোট ছোট ব্যাপারে দেখাচ্ছে এই মরে গেল, এই হলো, তখন মানে যখন দেখি একদম ভেতরে ঢুকেন, এই কেঁদেছি বলতে গেলে অনেক সিনেমা দেখেই কেঁদেছি। একটা কথাই এটা মনে বলছি, টেনিদা পড়ছি, তখন প্রথম টেনিদার বই নিয়ে পড়ছি, তো খুব মজা লাগছে। এবার টেনিদার গল্পে আছে না যে ওরা একটা জায়গায় ঢুকে দেখবে ওরা মরে গেছে, মারা গেছে আর কি, এরকম দুই বন্ধু, সেইটা পড়ার পর আমার এত মন খারাপ হয়ে গেছিল, আমি বইটার পড়িনি, ওখানে শেষ করে দিচ্ছি, মানে ওটার খুলিনি, মন খারাপ হয়ে যাবে। তারপরে অনেকদিন পরে যখন সিনেমাটা আসে তখন দেখি না, ওরা তো মারা যায়নি, ওরা তো ভুল ভেবেছিল। ভাবনা ওই ছিল যে ওটা। যেই ওইখানটা হঠাৎ করে পড়লাম যে মা মারা গেল, দুটো লোক, ব্যাস আমার ওটা দেখা, মানে পড়া শেষ, মানে ওই মন বইটা, খারাপ হয়ে গেল হ্যাঁ যেটা। হঠাৎই যে একটা আমার আনন্দ করছি, পড়ছি, বেশ এনজয় করছি, করতে করতে কেন এটা হলো, এটা তো হওয়া উচিত, এটা আমি তখন অনেকটাই ছোট স্কুলে পড়ি, তো তখনের ঘটনা এমনি। তো যদি সত্যি কথা বলতে গেলে সিনেমা দেখতে কেঁদেছি এরকম মানে বহুত বহু সিনেমা সিনেমা আছে। আচ্ছা দিদি, তাহলে পরের কোশ্চেনে যাই। তোমার, তুমি জানি আমি যে তুমি প্রচুর ঘুরতে ভালোবাসো এবং ঘোরো,
ভীষণ রকম ঘোরো। তো একটা আবার খবর অনেকদিন প্রশ্ন বেরোয়নি আর কি, জায়গায় বেরোতে হবে, মনটা খাচ্ছে। এই কালকেই যাওয়ার একটা ছোট প্ল্যান আছে। এই যে আচ্ছা, তোমার পাহাড় না সমুদ্র? দুটোই, মানে নেচার আমার খুব ভালো লাগে, মানে সেটা যে কোনো ফর্মে হোক, সমুদ্র বলো, মানে সেখানে সমুদ্রে গেলে নামতে হবে, পাড়ে বসে থাকলাম, খুব ভালো। তাই যে সেই জন্য বললাম না, রবীন্দ্র সরোবর আসলে ভালো লাগলো, এই যে নেচার, এত গাছপালা, এখানে বসে মানে কলকাতার অনেকক্ষণ বুকে বসে থাকতে পারি। এরকম জায়গা সত্যি এখানে কংক্রিটেরই দুনিয়াটা হয়ে হ্যাঁ, গেছে, একদম, এখানে মানে একদম। যেখানেই তাকাচ্ছি সেখানে হচ্ছে ফ্ল্যাট উঠছে, মানে সবুজ ছোঁয়াটা কোথাও নেই। আর এখানে শুধু চারিদিকে সবুজ সবুজ পাহাড় মানে জঙ্গল, মানে আমাকে যেখানে নেচারের কাছে, আমার সত্যি ইটকাট ভাল লাগে না। আমার কোনোদিনও দুবাই যাওয়ার ইচ্ছে নেই যে শহরে ইটকাট দেখবো কি, আমার দরকার নেই। আমাকে তার থেকে পাহাড়ে যে কোনো জায়গায় নিয়ে যাও, সমুদ্রে যে কোনো জায়গায় নিয়ে যাও। হ্যাঁ, ভিড়টা পছন্দ করি না, ফাঁকা ফাঁকা যত থাকবে সেই সব জায়গা আমার খুব মানে পছন্দ। অফবিট জায়গাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, যত ফাঁকা থাকবে, লোকজন কম, আওয়াজ কম। আচ্ছা, যেহেতু এত ঘুরতে যাওয়া হয়েছে, কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে যে, ঘুরতে গিয়ে কিছু বা হয়নি। এমনি আছে কি? এমনি আছে, মানে একটা অনেক ছোটবেলার আর কি, আমি শুনি নিজেও তাহলে জানি না আমরা। এটা ভূতের কিনা। কুকুর নিয়ে একটা অবশ্য, আর আরেকটা দুটো ঘটনা হয়েছে, মানে দুটোই শুনি। দুটোই। তখন আমি অনেক ছোট, আমাদের একটা কুকুর ছিল, স্পিচ। তো কুকুরটা হঠাৎ করে মারা যায়। এবার ওকে একটা জায়গাতে, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তখন ফাঁকা জায়গা ছিল, ওখানে ওকে কবর দেওয়া হয় আর কি। আমার মনে আছে, আমার পিসির বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে ফার্স্ট গলিতে, আর পিসির বাড়ি হচ্ছে লাস্ট বাড়িটা। তো পিসির বাড়িতে আমি যাচ্ছি, তখন মানে আমি কোন অনেক ছোট, 4 পড়ি, 4-5 পড়ি, এইরকম কি আরো ছোট, ওই রকম ছোট। তো আমি যখন যাচ্ছি, আমাদের যেখানে কুকুরটাকে কবর দেওয়া ছিল ঠিক উল্টো দিকে একটা বাড়ি আছে, এবং সেই বাড়িটা লাইট জ্বলছে দরজার কাছটাতে। আমার ছায়া ওই বাড়িটায় পড়ছে না, মানে ওই লাইটের তলায়। আমার সামনে কোনো কুকুর নেই, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম একটা কুকুরের ছায়াটা দেয়ালে পড়েছে, সরে গেল। পুরো আমি এটা স্পষ্ট দেখেছি এবং আমার মনে আছে। তখন অত ছোট, তারপর আমি আর কিছু ভাবিনি, আমি মানে যত আমার গায়ে শক্তি ছিল আমি দৌড় দিয়ে পিসির বাড়ি গিয়েছি। তারপর বহুত দিন আমি ওই রাস্তা দিয়ে একলা যাতায়াত করিনি। তো ওইটা একটা আমার একটা অদ্ভুত ঘটনা ফিল মানে হয়েছিল। এটা আহ ঘটনা না মনের ভুল, কোথাও একটা তো কিছু তো আছে, কোথাও হ্যাঁ, কিছু তো আছে, মানে সেটা কুকুরটাই হোক বা কিছু, মানে সেও হয়তো যেতে চাইছে না বা সেও মিস করছে, কিছু তো আছে। এর কিছু। ব্যাখ্যা সায়েন্স দিতে পারবে না, না। আমিও মনের ভুল কি ছিল আমি জানি না, মানে ওই সময় আমি খুব ভয় পেয়েছিলাম, সেটুকু আমার মনে আছে যে আমি খুব ভয় পেয়েছিলাম ওই আরেকটা সময়টায়। অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে, আমার বাবা তো চলে যায় 18 সালে। তো একবার বাবা চলে যাওয়ার পরে আমরা একা বাড়িতে আমি ছিলাম। আর তখন না এই প্রায় না খুব ডিস্টার্ব স্লিপ হতো একটা মানে বাবার সাথে যেহেতু খুব ক্লোজলি কানেক্টেড ছিলাম, একটা যাই হোক একটা, সবাই জানে জায়গাটা চলে গেলে। তো সেটা ওই সময় খুব ডিস্টার্ব স্লিপ হতো। এমনি জেনারেলি এখনো যেমনি ঘুমালে সকালবেলা উঠি, মানে মাঝখানে কোনো ওঠারই নেই। তো মাঝে মাঝে এমনি ঘুমটা ভাঙতো, প্রায় উঠে দেখতাম 3টে, 3:30, কোনো সময় 3:45 এইরকম টাইমে ঘুম ভাঙতো। তো সেদিন আমার মনে আছে বাড়িতে একা আমি, আমার ঠিক ওরকম ঘুম ভাঙছে। সেদিনকে ঘুমে গেছে 3:30 না কটা বাজে। দিয়ে হঠাৎ করে আমার এক বোন তার আগে গল্প করছিল আর কি, কথায় কথায়, যে জানিস এরকম আমি দেখেছি, শুনছিলাম যে যদি কারো 3টে থেকে 4টের মধ্যে ঘুম ভাঙে, তার মানে কোনো আত্মা তার সাথে কমিউনিকেট করতে চাইছে। এবার ঘড়িটা দেখে ওই কথাটাই আমার কানের মধ্যে বাজে। তখন ভাবি, বাড়িতে তো একলা আছি, কে আসবে, বাবা আসবে তাহলে, এইটা ভেবে আমি শুতে গেছি। এবার শুয়েছি, তখনও পুরোপুরি ঘুমাইনি। মনে হলো খাটের উপর কেউ একটা উঠলো, মানে যদি কেউ ওঠে না খাটের উপরে, ঠিক একটা ওরকম একটা ফিল হলো। উঠে আমার ঠিক মনে হলো আমার গায়ে কেউ একটা হাত দিয়েছে খুব হালকা করে, মানে হাতে এখানে। এবার আমি না এটা এবার আমি না কিছুতেই ঘুরতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে, বাট আমি তখন এটাও শিওর নয় যে আমি সত্যি ঘুমাইনি না জেগে আছি, মানে কি আছি আমি নিজের সিচুয়েশনে বলতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার কেউ একটা টাচ করেছে। করতে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমি ঘুরে বললাম, বাবা এসেছো, এই একটা কথা আমার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু কাউকে দেখতে পাইনি, আনফর্চুনেটলি কেউ ছিল না ওখানে হয়তো, কিন্তু ওইরকম একটা ফিল করেছিলাম। এবার সেটাও আমার মনের চিন্তা ভাবনা থেকে আমি ফিল করেছি কি কি সেটা আমি এখনো বলতে পারবো না। এইগুলোর কোনো হ্যাঁ। ব্যাখ্যা হয় না, আর কোনো সেদিনকে ব্যাখ্যা হয় ওইটাই না। মনে হচ্ছিল যে কোথাও মনে বাড়িতে, হয় যেন এই রেসটা থেকে যাক, হ্যাঁ, এই রেসটা যেন না ফুরায়। মানে আর মনে হচ্ছিল যে একলা আছে, কি আছে, আমাকে তো প্রোটেক্ট করছে।
মানে বাবা তো আছে, protect বাবাই তো করছে। আছে। সেইটা ভেবেই মানে শুতে গেছি, আর ঠিক তারপরেই জিনিসটা ফিল করেছি। তো ওই একটা দিনই হয়েছিল, আর কোনোদিনও কিছু বাবার ব্যাপারে মানে বাবা চলে যাওয়ার পরে আমি কিছু কোনোদিনও ফিল করিনি। বা অনেকে বলে না যে প্রথম 13 দিন 14 দিন কিছুই কোনো, ওই একবার, সেটা বেশ অনেকদিনই পর, প্রায় 6-7 মাস পরের ঘটনা বাবা তাহলে বলছি। দেখতে এসেছিল তার মেয়ে ঠিক আছে কিনা। হতে পারে। হতেই পারে, ওই যে বললাম কোনো সায়েন্সের কোনো কোনো কিছুর ব্যাখ্যা থাকে না, এগুলোর জন্য পাওয়া যাবে না। ব্যাখ্যা নেই। আচ্ছা, এবার একটু অন্যরকম, যে কলেজ বা স্কুল বাঙ্ক করে কোনদিনও বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া হয়েছে, বা সেটা ধরা পড়ার পর বাড়িতে ধরা পড়ার পর কি? বাড়িতে ধরা পড়েনি, মানে বাড়িতে আমার খুব লিবারেল ছিল, বাড়িতে আমি সবসময় বলে গেছি আচ্ছা, না সিনেমা দেখতে যাব বন্ধুদের সাথে, দেরি হবে আসতে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু স্কুলে বাঙ্ক হয়েছে, সেটা খুব মজার একটা বিষয়। আমাদের মজার ঘটনা। সারাদিনকে স্কুলে স্কুলে বলছি কলেজে এবার ক্লাস খুব একটা ছিল না, প্রথম দিকে ক্লাস ছিল, তারপরে একটাই কেমিস্ট্রি ক্লাস ছিল। তো আমরা হঠাৎ ঠিক করি বন্ধুরা সিনেমা দেখতে যাবো, ক্লাসটা করবো না। 2:10 থেকে না 45 থেকে মনে হয় ক্লাসটা শুরু, তার ঠিক 5-7 মানে কিছুক্ষণ আগে আমরা ডিসাইড করি, এবং আমরা লাইন দিয়ে মোটামুটি পুরো ক্লাস যারা ছিলাম ওই মুহূর্তে 16-17 জন আমরা বেরোচ্ছি। তো মানে একটা অনেকেই অ্যাটলিস্ট, হ্যাঁ সবাই লাস্টে যায়নি, মানে 10-12 মানে এরকম তো অ্যাটেম্প্ট হবেই। নিয়েছিল অনেকজনের হ্যাঁ, যাওয়ার। মানে আমরা বেশিরভাগ বেরিয়েছি major 10-12 জন তো পার্টটাই বেরিয়েছি একদম মেজর কনফার্ম। পার্টটাই বেরিয়ে গেছে। তো সিঁড়ি দিয়ে নামছি, আর ম্যাম তখন উঠছেন, উনারই ক্লাস। উনি বলছেন হঠাৎ করে উনি ঘড়ি দেখেছেন, তোমরা সেকেন্ড ইয়ার? হ্যাঁ ম্যাম। পরে উঠছেন ম্যাম, উঠছেন আর আমরা পরপর নামছি, সেকেন্ড ইয়ার? হ্যাঁ। তোমাদের এখন ক্লাস আছে না? পরের জন্য উত্তর দিচ্ছে হ্যাঁ ম্যাম। কটা বাজে? না 2:10, মানে 2:10 থেকে ক্লাসটা শুরু হবে কি 5 মিনিট বাকি, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। বলতে বলতে উনার পাশ দিয়ে পুরো সবাই কনফিডেন্টলি বেরিয়ে গেলাম। ম্যাম খুবই ভালো ছিলেন বলে কিছু বলেনি, কিন্তু ওই রকম ভাবে টিচারের সামনে দিয়ে class আবার কি টিচার কনস্ট্যান্ট কোশ্চেন করছে, টিচারকে অ্যান্সার দিতে দিতে এক একজন করে বেরোচ্ছে। একজন করে মানে একটা করে জিজ্ঞেস করছে, বলো তো এটা কি, এটা কি? ওরা সবাই মিলে হ্যাঁ। এই অভিজ্ঞতাগুলোই লাইফে, এইগুলো যেন থেকে যায় কোথাও, যেমন এই যে আমরা কলেজে এই জিনিসটা করেছিলাম, কোথাও কিন্তু কলেজে আনকাট আড্ডাতে এসে কিন্তু এগুলো শেয়ার হয়, যে যেগুলো হয়তো ভুলে একদম। গেছি, আমরা অনেক কিছু ভুলে গেছি। আজকে আমরা এই ঘটনাটা শুনছি বা দিদি বলছে, আমরা সেটা দিয়ে হাসছি, দিদিও বলতে বলতে হাসছে। আর যারা কিন্তু ক্যামেরার সেই দিন পেছনে না, আছে, তারা তো হাসছেনি, কিন্তু আমি ভাবছি সেই দিনের স্টুডেন্ট গুলোর কি অবস্থা ছিল, ম্যামের সামনে কনফিডেন্স মানে সেই সিঁড়ি দিয়ে গা ঘেঁষে এরম ভাবে নেমে যাবে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ক্লাস আছে, এই আছে। না, আর কিছুজন কিন্তু দেখে এই ম্যাম আসছেন, ও কিন্তু বেরিয়ে গেল, এরকমও হয়েছে। কিন্তু আমরা সেই দলের মধ্যেও ছিলাম তো, যে চুপ বেরিয়েও গেলাম। মানে ভীষণ বড় একটা ইয়ে। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, আমাদের যেটা স্পেশাল ব্যাপার চা তো সেটা খেতেই হবে। চা না খেলে তো চা আড্ডাটা ছাড়া আড্ডা জমে? অসম্পূর্ণ। আচ্ছা, কথা বলতে বলতে তাড়াতাড়ি চাটা একটু আমরা খেয়ে দিই। তাহলে কি আমি তাড়াতাড়ি করবো? হ্যাঁ? তাড়াতাড়ি করবো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আজকে কিন্তু ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। আজকে সত্যি খুব ভালো হাওয়া। রোজই দেয়, যদিও রোজ দেয়, যখনই আমরা আসি না, তখন কিন্তু বেশ আস্তে হাওয়াটা পাই। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আস্তে আস্তে মানে গরমের দিকে যাচ্ছে সবকিছু। হ্যাঁ। এবার গরমকালটাও পড়ছে, হাওয়াটা এখনো ঠিকঠাক কিন্তু আছে। কোথাও প্রকৃতি জেনে গেছে যে এবার আনকাট আড্ডা আসবে আজকে, আমাদের ওই জন্য হাওয়া ভালো দিতে হবে। ওয়েদারটা রাখতে হবে, নাহলে আমাদের গেস্টদের কষ্ট হবে না। চায়ের জন্য কি জড়িয়ে গেল কথাটা আমার? চল আগে, এটা তো আনকাট। একদম বিন্দাস আড্ডা দাও, যেটা আমরা মানে পাই না। চা খেতে খেতে একটা আড্ডা, চা না খেলে সে আড্ডাটা জমে না কোথাও। অবশ্যই চায়ের উপর। আচ্ছা, চা খেতে খেতে তোমাকে একটু একটা কথা জিজ্ঞেস করি, তুমি লাইফকে কিভাবে দেখো? লাইফকে দেখো, অনেক সময় অনেক কিছু মনে হতো, এখন যেটা অনেক কিছু ভেবে চিন্তে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এখন যেটা মনে করি যে যে সময় আছি সেই মুহূর্তে বাঁচো। মুহূর্তে বাঁচো। হ্যাঁ, বেশি আমি খুব ওভার থিঙ্কার, মানে এখন চেষ্টা করছি জিনিসটাকে আর একটু কম করতে।
তো তার জন্য এটা হলে কি যে প্রবলেমটা হয় যে আমি না প্রেজেন্টে আছি, না ফিউচারে আছি, না পাস্টে আছি, মাঝখান দিয়ে এখন এখানে বসে যদি আমি অন্য কথা ভাবি, তো ঠিক সেরকমই এই মুহূর্তটা আমি হারিয়ে হারিয়ে ফেলবো। ফেলবো। তো এখন যেটা আমি চেষ্টা করি এবং যেমন আসবে লাইফ তেমন নেব, বেশি কিছু ভাববো না, ওই আহ, গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো। এখন তো মানে ঠিক আছে চলছে যা হবে। এক এক সময় ভাবি যে এটা হলে ভালো হতো, তখন না, তখন নিজেকেই চেক করি যে না ঠিক আছে, ওয়েট করো, পেশেন্স রাখো, হবে নিজের মতন। মানে সেটাই আমি চাই যে যে মুহূর্তটায় আছি ওই মুহূর্তটায় বাঁচি, ওখানে এনজয় একদমই করি তাই। আর কি। আসলে কি বলতো, সবকিছু আমাদের হাতে থাকে না। আমরা যেটা ভাবি যে না আমরা ঠিক আছে এটা এই সময় এটা আর করবো, ওটা ওটা তুই করবো, দেখবি যে প্ল্যান করে এগো, সেটা হবেই না। এরকম মানে হবেই। তোমার ক্ষেত্রেও কিছু আছে যে যেটা ভেবেছো, ধরো একটা প্ল্যান করে রেখেছো কিন্তু পুরো তার এরকম উল্টোটা হয়ে গেল। বহুবার হয়েছে। ওই যে আমি একদম মানি ওই ম্যান পজেসেস গড ডিসপোজেস, মানে ভাববো এক হবে আর এক। আজকে রিসেন্ট আমি ওকে মানে কথাটা আজকেই মাঝে মাঝে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, এই আমি যা দিদির কাছে আঞ্চলিক কবিতা শিখি আর কি, আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, দিদি সমস্ত কিছু গুছিয়ে গিয়ে এত প্ল্যানিং এত ইয়ে করে দিদি হঠাৎ করে দুদিন আগে চলে গেলেন। মানে নিজেও ভাবেনি প্রোগ্রামের রেডি করতে করতে। তো এই যে একটা কার জীবনে কখন কি ঘটে যায়, এবং এমন অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে শুনেছি দেখছি যে কখন কার লাইফে কি রকম কি টার্ন নেবে সত্যি বোঝা তাই। খুব মুশকিল। তো আগে থেকে এত বেশি না ভেবে ওই enjoy মুহূর্ত করো। একদম ওই কথাটা খুবই বাস্তব যে মুহূর্তে বাঁচো। তাই ভবা পাগলা একটা লাইন আছে, যে আমার খুব লাইনটা মনে পড়ছে এই কথাটাতে, যে আনন্দ করমন আছো তুমি যতক্ষণ, ভবা কয় চলিছ যে মরণের দিকে। মানে সত্যি তো, মানে যতটা হ্যাঁ, সময় আছে মানে আনন্দ করতে করতেই যাক, না হলে এই চিন্তা একটা ভাবনা দিন টেনশন চলে নিতে গেল, নিতে একটা দিন চলে গেল, সেটা মানে আমরা ফেরত পাবো না। মৃত্যুর একদিন কাছে এগিয়ে গেলাম। না আমি সত্যি জানি না জানি। তো। আমি সত্যি জানি না তো কালকে কি হবে, আজকে কি হবে। ভেবে ভেবে যেটা নিজেকে বলি, কিন্তু বিস্কুট যেটা হয়নি সেটা নিয়ে আগে দুবার কেন টেনশন করব। একদম তাই। পরীক্ষার রেজাল্টের আগে নিজেকে বলতাম এখন টেনশন করছি, আবার রেজাল্ট বেরোলে তখন টেনশন করতে হবে কিনা জানি না, কিন্তু দুবার কেন টেনশন করব, কি আর হবে, খারাপটাই হবে। তো এই বলে বলে নিজেকেই বলতাম সেলফ কাউন্সিলিং যে এটা করো না। সেটাই, মানে এই জিনিসটা থেকে বেরোনোটা খুব খুব দরকার। খুব দরকার। এবং আর যারা ওভার থিঙ্কার হয় তাদের মানে কাইন্ড অফ, মানে আমিও কিছুটা ছিলাম, কিন্তু আমি নিজেকে কাউন্সিলিং করে 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 সেই জায়গাটা থেকে অনেক বেরিয়েছি। মানে যখন লকডাউনের টাইমটাতে ছিলাম, যেহেতু উনি বললেন, তো আমার সেটাতেই মনে পড়লো যে যারা ওভার থিঙ্কার হয় তাদের ভীষণ, তারা না প্রেজেন্টে বাঁচে, না পাস্টে বাঁচে, না ফিউচারে বাঁচে, কোথায় যে গিয়ে বাঁচে তারা নিজেরাও জানে না। একদমই তাই, একদমই তাই। আর অবাস্তব চিন্তা যেটা আদৌ হবে হবে কিনা হবে তার না, কোনো ঠিক নেই, হ্যাঁ, কিন্তু মাথায় ঘুরছে মাথায় সেটা। ঘুরছে। তোমার জীবনে যে ঘুরতে গেছো অনেক জায়গায়, ঘুরতে গিয়ে কোনো মজার ইনসিডেন্ট কিছু হয়েছে? মজার তার আগে ইনসিডেন্ট আমি বলতে তোমাকে গেলে বিস্কিট দিই, কারণ আমাদের সাথে আড্ডা মারতে থাকলে কিন্তু খাওয়া আর হবে হ্যাঁ, না। কথাই হবে, কথা মানে খেতে খেতে আস্তে আস্তে গল্প। আমরা পুরুলিয়া যাচ্ছি একবার, মনে আছে এরকম অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটে। তো যাই হোক, পুরুলিয়া যাচ্ছি, তো প্রথমত জিপিএস যা রাস্তা দেখিয়েছে, আমাদের জেনারেলি বেরিয়েছি আমরা সন্ধ্যেবেলা, মানে সবাই মোটামুটি কাজ ছেড়ে তারপর বন্ধুদের সাথে বেরিয়েছি। এবার পুরুলিয়া গিয়ে জিপিএস উল্টোপাল্টা দেখাচ্ছে, লাস্টে না মাঠের মধ্যে গোল গোল ঘুরছি। কিছুক্ষণ পর বোঝা গেল ওটা আসলে একটা মাঠ ফাঁকা, যেখানে আমাদের আমাদের গাড়িটা বেসিক্যালি ঘুরছে। তারপরে জিনিসটাকে রিয়েলাইজ করো, ঘুটঘুটে অন্ধকার, গাড়ি হেডলাইট ছাড়া কিচ্ছু নেই। তারপর ওখান থেকে বেরোনো হলো। খাবার অর্ডার করা ছিল যে আমরা মোটামুটি 9টা-10টায় পৌঁছাবো। রাত্রির 1টা বাজে, আমরা জিপিএসে তখন তাও ঠিকঠাক লোকেশন নেই, বাধ্য হয়ে একটি হোটেলে, রাত 1টা না 1:30টা বাজে তখন, সেখানে আমরা থাকবো না, বুকিং নেই, তাদেরকে দরজার মানে ধাক্কা দিয়ে উঠিয়ে, দাদা অমুক হোটেলটা কোথায় একটু বলে দিন, এরকম কেস হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে গিয়ে আলটিমেটলি যেখানে বুকিং ছিল পৌঁছাই। এবার পৌঁছে তাদের ডাকাডাকি করি, তাদের কোনো সাড়া নেই, আমরা গাড়িতে বসে আছি, দিয়ে ভাবছি রাত্রিটা কি এখানেই থাকতে হবে গাড়িতে। করতে করতে যাই হোক আলটিমেটলি তারা শুনতে পায়, ওঠে। এবং সব থেকে ভালো লেগেছিল, যেহেতু খাবার অর্ডার করা ছিল, ওরা খাবার রান্না করে রেখেছিল, রাত্রি 2টোর সময় তারা সমস্ত কিছু রান্না করে গরম করে, মানে গরম করে আমাদের গরম গরম তখন খেতে দেয়। আমার একটা খুব মজার এক্সপিরিয়েন্স, আমি প্রথম যখন ট্রেক করতে যাই গোমুখে, ফার্স্ট যাওয়া, তো সেই সময় আমার খুব একটা মজা লেগেছিল। হাঁটছি তখন পুরো কেউ নেই, আমি সামনে পেছনে কাউকে দেখতে পাচ্ছি না, তো হঠাৎ সিটির আওয়াজ পাচ্ছি। তো সিটি, আমি ভাবছি সিটি দিয়ে কেউ সিটি বাজাচ্ছে, ডাকছে, পেছন দিকে তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না।
অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম বোল্ডারের ফাঁকে ফাঁকে হাওয়াটা ঢুকছে, তাতে ওই আওয়াজটা হচ্ছে। আর প্রথমে যখন বুঝলাম তখন দেখলাম বেশ একটা রিদমে হচ্ছে, ব্যাপারটা কি ভালো লাগছিল। পুরো ফাঁকা জায়গা, আশপাশে কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সিটি দিচ্ছে। হ্যাঁ, খুব প্রথমে ভাবছি কাউকে ডাকছে, মানে আমাকে হয়তো ডাকছে। অনেক সময় হয় না কি দূর থেকে সিটি বাজিয়ে ডাকে, ওইরকম। ওখানে গিয়ে আরেকটা ঘটনা ঘটেছিল। তো আমি আর আমার দুই বন্ধু, মানে এক বন্ধু ওর বোন ছিল সঙ্গে, আমরা হেঁটে যাচ্ছি। তো একজন ছিল ট্রেকে যারা অর্গানাইজার টিমে, তো তার একটু সমস্যা ছিল, একটু মানে একটু কেমন কেমন ছিল আর কি। তো আমাদেরকে বসিয়ে রেখেছে, পেছনে যারা আছে তারা আসলে তোমরা যাবে। বসে আছি প্রায় ঘন্টা খানেক। আর ট্রেকে যেটা হয়, হাঁটলে ঠিক লাগে, ওই ঠান্ডার মধ্যে বসে তো হাওয়া দিচ্ছে, কাঁপছি রীতিমতন তিনজন মিলে। লাস্টে একজন ভদ্রলোক যেতে যেতে বলছে, আপনারা এখানে কেন বসে আছেন, এটা ল্যান্ড স্লাইড জোন, ওপর থেকে পাথর পড়ে। বলতে তখন আমরা বলছি, হে রে আর বসবো না এবার তুমি। আর আমরা যতবার উঠতে যাচ্ছিলাম তার আগে বসিয়ে দিয়েছে। তখন লাস্টে মানে ওর কথাটা স্পিচ ক্লিয়ার ছিল না ভদ্রলোকের, তো মুখ দিয়ে ইশারা করে করে আমাদের বসিয়ে রাখছে, কিছুতেই উঠতে দেয়নি। 1 ঘন্টা পরে ওই ভদ্রলোক যখন এই কথাটা বলে, তখন আমরা আর তো বসবো না, তুমি কি মারতে চাইছো। তখন মানে আমরা উঠি। ততক্ষণে যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায়নি, একদম, এটাই অনেক বড় একদম, ব্যাপার। সত্যি তাই। তাহলে আজকে আমরা এখানে বসে আড্ডা দিতাম কি করে? আনকাটা আড্ডা complete হতো না তাহলে। না। আচ্ছা, এবার আমরা প্রত্যেকজনকে এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে লাইফটাকে তোমরা কতটা পজিটিভলি নাও। মানে অবশ্যই কথাটা আমরা শুনলাম যে মুহূর্তে বাঁচো, মানে সবার জন্য কি একটা কোনো পজিটিভ Positive কোনো message। বার্তা, যে যারা ফোনের ওপারে আছে প্লাস আমরা যারা বসে আছি তোমার সাথে, কিছু পজিটিভ বার্তা। আমাদের তো কবিতার অনেক লাইন থাকেই। একদম একদম। কবিতা লাইন মন দিয়ে না, যেটা বললাম, মানে আমি যেহেতু নিজের লাইফ থেকেই দেখেছি, সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ ভাবতে ভাবতেই নেগেটিভ কিছু আসলে আমার মনে হয় ওটাকে বেশি গুরুত্ব না দেওয়াটাই ভালো। পজিটিভ চিন্তা ভাবনা করো এবং মুহূর্তে বাঁচে বা এগিয়ে যাও। অ্যান্ড সব খারাপেরই যেহেতু ভালো থাকে, তো খারাপ সময় আসলেও আরেকটা হচ্ছে পেশেন্স, যেটা আমি মনে করি একটু রাখতে হয়। আর পেশেন্স আসার জন্য একটা, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, সরি। পেশেন্স আসার জন্য খুব দরকার মেডিটেশন করা। মেডিটেশন করলে মানে সেই জায়গাটাতে কোথাও একটা একটু হলো কিঞ্চিত হলো অ্যাচিভ করা যায় সেই জায়গাটাকে। না হলে সেই সে ভবঘুরের মতো এইদিক ওইদিক, একবার এইখানে যাচ্ছে, ওই ওভার থিঙ্ক হয়েই যাবে লাইফে। আর এরকম নির্ভেজাল আড্ডা হওয়া উচিত। যেখানে এরকম অনেক সময় হয়েছে আমাদের স্কুলের স্টাফ রুমেও, উল্টো পাল্টা কথা যেগুলো বেসলেস, কোনো মানে নেই, ইমাজিনেশন, উল্টো পাল্টা বলে আমরা পাগলের মতন হাসছি সবাই মিলে। এটা খুব হাসিটাই তো হারিয়ে গেছে মানে আমাদের লাইফ নেই। থেকে। মানে আর কি হচ্ছে, টেনশন, মানে একটা স্ট্রেস, হ্যাঁ, অ্যাংজাইটি, কোথাও anxiety এগুলো টা জায়গা খুব করে বেশি করে নিয়েছে। এখন মানে প্রকট হচ্ছে ব্যাপারটা যে আমার মনে হয় সবার জীবনে এরকম কিছু মানুষ থাকা উচিত সার্কেলে, যাদের সাথে মানে বয়সটা আটকে থাকবে, মানে উঠবে না যতই হয়ে যাক, মানে ওই এর একদম, জায়গায় একদম। যাই লিখি না কেন, মনের বয়সটা একটা জায়গায় দিল থাকবে। তো বাচ্চা হ্যায় জি। এবং হ্যাঁ, এবং মানে সেখানে আর সবসময় আমার এই বয়সে আমি এটা করতে পারবো না এরকম না। ও এটাও একটা মজার একটা বলি, মনে পড়লো, আমরা পিকনিকে গেছি, আমরা স্কুলের টিচাররা কিছুজন পিকনিকে গিয়েছি। ওখানে গিয়ে দেখি বাচ্চাদের পার্ক একটা ছোট্ট, আর স্পটটাতে ওই আমরাই ছিলাম, আর কেউ ছিল না বাইরে। এবার সিসতে বসেছি, আমি বসেছি, হ্যাঁ এই বড় বয়সে, আর উল্টো দিকে আমার আরেক কলিগ বসেছেন, আমাদের দুজনের ওয়েট মোটামুটি সেম, সুতরাং ও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, না এইদিক নামছে না ওই দিক নামছে। আমরা দুজন, আরেকজন এসে পেছন দিয়ে মানে চেপে নামানোর চেষ্টা করছে। মানে সে ভিডিওটা ছিল, আর মানে এখনো আমার ফোনে নেই, অন্য কারো ফোনে নিশ্চয়ই আছে। মানে তার 2 বছর পরেও যখন ভিডিওটা দেখছি, মানে দেখে হেসে কুটোপুটি। আর ওই মুহূর্তে আমার মনে আছে এত হাসি পাচ্ছে, নিজের সিচুয়েশনের উপর চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। মানে দুজন আমরা জাস্ট সিসার উপর সোজা হয়ে বসে আছি, সে না নিচে এদিকে নামছে না ওদিকে নামছে।
কোথাও প্রকৃতিও কিন্তু জানান দিচ্ছে, আমরাও হাসছি। মানে তোমাদের সাথে আমরাও একমত যে এরম ভাবে একটা মন খোলা হাসি দরকার, যে এই হাসিটা আমরা একদমই ভুলে তাই। গেছি। প্রকৃতিও কিন্তু আজকে আমাদের মানে ভীষণ ভাবে সাথ দিচ্ছে, যদিও প্রত্যেকদিনই সাথ দেয়। তবে সবের মাঝখানে আমি একটা জিনিস জানতে চাইছি, আমরা কি আজকে একটা আঞ্চলিক কবিতা শুনবো না? একদমই তাই, একদমই তাই। আগে একটা আঞ্চলিক মানে কবিতা পেয়েছে, এখন মানে কবিতা কবিতা চাইছে, মানে পাচ্ছে, কবিতা পাচ্ছে পাচ্ছে। আমাদেরকে। আচ্ছা, একটা কবিতা তো এই হ্যাঁ। মুহূর্তে শুনতে চাইছি। এখানে যেহেতু এসছি মানে আর এখন পাতা ঝরার সময়, অনেক আহা। চারিদিকে পাতা পড়ে আছে, তো একটা তালের কবিতাই শোনাই। একদম হ্যাঁ, একদম। মানে একদম এই সিজনের সাথে মনে হয় এটাই সব থেকে বেস্ট যাবে। কবি দেবাশিস দণ্ডের একটি কবিতা, ধিদিক দিতাং কবিতাটা। হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, বন্যের চহ পাখির পাড়া দামোদরের চরে রে, দামোদরের চরে মন্টপুরে খাক হইলদা গুড়া মাখ, বুকের ভিতর মৌ গুনগুন বাইছে মধুক চাক। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। চাকের ভিতর মৌ রানীর পাড়াবো, মৌ পাড়াতে লাইট জমেছে লাচনে ঝুমুর ছৌ রে, লাইচনে ঝুমুর ছৌ। ঘরে হাড়ির হাল আকাশ লালে লাল, দক্ষিণ পাড়ে খেলছে বাতাস লইছে শিমুল ডাল। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। মন্ত্র ধুরুক ধু কে ছুবি আইছু, পলাশ ডালে খাপা কোকিল ডাইছে কুহু কুরে, ডাইছে কুহু কু। মনেতে নাই লাজ চুলহায় গেল কাজ, কেউ জানে নাই কিসের লাগে মাতাল হলাম আজ। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। ফাগুন মাসে ফাগ লাগ ভেলকি লাগ, হইলদা পাতা ঝরছে ঝরুক কেউ দেবে নাই আগ রে, কেউ দেবে নাই আগ। বন বাঁচলেই সব লয়তো কিসের পরব, বন বাঁচলেই সব লয়তো কিসের পরব। পাহাড় নদী বন জঙ্গল হামদারি গরব রে, হামদারি গরব। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। অপূর্ব অপূর্ব একটা অপূর্ব। কথা আমি জিজ্ঞেস করবো, যে তুমি তো মান্য ভাষাতেও কবিতা করো, আবার মানে আবৃত্তি করো, আবার আঞ্চলিক ভাষাতেও করো, তো তুমি তো ইনবর্ন এই আঞ্চলিক ভাষাটার কথা বলো না, তাহলে না। কোথাও একটা তোমার এই আঞ্চলিক ভাষায় কবিতা বলতে গিয়ে কোথাও মানে মান্য ভাষার কবিতায় কোনো এফেক্ট পড়ে না? একদম জিরো বলবো তা নয়, যদিও বা এখন অনেকটা ঠিক হয়েছে, মাঝে মাঝে হয়তো একটু একবার মনে আছে ক্লাস করতে গিয়ে বাংলা ভাষাতে আমার হঠাৎ বাবার জায়গায় বাপ বেরিয়ে গেছিল, তো যেহেতু আঞ্চলিক ভাষায় ওটা বাপ বাপ। কথাটাই ইউজ হয়। একটা বলতে গিয়ে বললাম না না এটা তো এখানে হবে না। তো এক দু সময় হয়েছে, মানে একদম হয়নি সেটা বলবো না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি যাতে জিনিসটা একদম টোটালি অফ করে দিই। আমরা মানে প্রায় শেষের দিকে, হ্যাঁ, তো তোমার জন্য একটা ছোট্ট গেম আছে। আচ্ছা, আচ্ছা দিদি, তুমি বিস্কুট নিলে? হ্যাঁ নিয়েছি নিয়েছি। আচ্ছা, ওর মধ্যে কতগুলি কাগজের চিট আছে, এখান থেকে তুমি যে কোনো দুটো কাগজের চিট তুলবে এবং এর মধ্যে শব্দ লেখা আছে কিছু, আচ্ছা সেটা দিয়ে তুমি গান, কবিতা বা সেই শব্দ সম্পর্কে কিছু বলা, যা খুশি তুমি করতে পারো। গাছ, আচ্ছা গাছ যেই বললাম, আমি তো আমার জাস্ট সবে যে কবিতাটা বললাম ওটার একটা নেচারের সাথে খুব যোগ আছে, তো এটার কথাই মনে হচ্ছে লাস্ট যে প্যারাগ্রাফটা, ফাগুন মাসে ফাগ লাগ ভেলকি লাগ, হইলদা পাতা ঝরছে ঝরুক কেউ দিবি নাই আগ। মানে আগুন আমরা করি না, আগুন দিয়ে দিই, তো এই যে যখন আগুন দেওয়া হয় তখন যে পলিউশনটা হয় এবং আশপাশের যে গাছটাকে নেচারকে যে নষ্ট করে, এইটা একটা বার্তা এই কবিতাটার মধ্যে, যে আমরা যখন নেচারকে সত্যি আজকে আমরা নেচারকে কেয়ার করছি না। আমরা সবসময় বলি, আরেকটা জিনিস যেটা মনে হয়, প্রথমেই জল জমছে করছে, আমরা সব সময় কিন্তু সবাই এই কর্পোরেশন কাজ করে না, এই করে না,
কিন্তু অনেক লোকই আছে, আমরা কি একবারও ভাবি একটা প্লাস্টিকের প্যাকেট ফেলার আগে যে করবো না? তো এই কবিতাটাও তাই, লাস্ট লাইনটা আমার খুব ভালো লাগে, বন বাঁচলেই সব, মানে যেহেতু জঙ্গল মহলের কবিতা, ওই দিককার কবিতা, রাঢ় অঞ্চলের কবিতা, পুরুলিয়ার কবিতাটা, তো বন গাছ থাকলেই কিন্তু সব, একদমই সবকিছুই ঘিরে, এবং তাদের কাছে পূজ্য ভগবান কিন্তু গাছ, গাছ। তারা কিন্তু প্রকৃতিকেই পুজো করে। তো সেই জন্যই আমার মনে হয় গাছ যে ইম্পর্টেন্স, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকেরই বোঝা উচিত, এবং ঠিক যতটুকু পারবো নেচারের জন্য একটা গাছ লাগাও, যেটা না খুব মানি যে আমরা সত্যি আমরা কি করতে পারবো, সবসময় বলি না আমরা কি করতে পারবো, আমি একলা কি পারবো, কিন্তু ওই যে আমার একটা অবদানই হয়তো জীবনে অনেকটা, মানে একটা, আমি তো ওই contribute একজন করি। করেই যদি এগিয়ে যায়। এক আমিতেই যদি একটা গাছ লাগাই তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় 140 কোটি গাছ একদম। লাগানো হবে। তো সেটাই বা বিশাল বড় ব্যাপার। আচ্ছা, 2 নম্বরটা তো 2 নম্বর, হ্যাঁ তুমি তোলো, কিন্তু আপনাদের একটা কথা বলি, এখানে যে আমরা প্রকৃতির মধ্যে খোলা আকাশের নিচে যে এই আড্ডাটা দিচ্ছি, আপনারা অনেক সাউন্ড শুনতে পাবেন, যেমন পেছনে ট্রেন গাড়ির আওয়াজ। সব থেকে মিষ্টি লাগলো ঠিক এই গাছের ওপরে কোকিল ডাকছে, এই কোকিল বসন্ত একটা বসন্ত আভা, যে সেটাই আভা, সেটা ভীষণভাবে আমরা ফিল করছি, এবং আপনারাও চাইলে ফিল করতে পারেন। ওই যে বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই তো আছে, একটা হোয়াটসঅ্যাপ করুন আর চলে আসুন এখানে এই প্রকৃতির মাঝে আড্ডা দিতে। আবার চলে আসি দিদির কাছে, দিদি সেকেন্ড চিট। রোদ, মোটামুটি রোদে বসে আছে তো। দুটো জিনিস একদম, প্রথমটা গাছ আর দ্বিতীয়টা রোদ। প্রকৃতি তোমাকে ছাড়ছে না। প্রকৃতি চাচ্ছে না। যদি প্রকৃতিকে এত না, সুন্দর বলো। একটা কবিতা শোনালো, তো প্রকৃতি কি ছাড়তে প্রকৃতিও পারে? ছাড়ছে না, এবং দিদি নিজেও প্রকৃতি প্রেমী, যার জন্য নেচারের কাছে সবসময় থাকতে চায়। তো সেই কারণে নেচারও দিদিকে খুব ভালোবেসে ফেলেছে। না, নেচারকে ভালোবাসি, কিন্তু রোদ বললেই ফার্স্টে আমার মনে হয় মাথা ব্যথা করে। খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এই যে এটা স্বাভাবিক যে এটা গরমটা বললে মনে হয় বাবা এই রোদ। কিন্তু কোথাও গিয়ে যে রবীন্দ্র সরোবরটা আমাদেরকে একটু শান্তি দিচ্ছে, মানে ভীষণ শান্তি এতটা দেয়। রোদের মধ্যেও সে এক চিলতে সুখের মতো না। এই হাওয়াটা কিন্তু শান্তি একদম। দিচ্ছে। আবার এই রোদটাই যখন শীতকালে মেঘলা হয়ে থাকে, ওই মাঝখানে হয়েছিল না কদিন কিছুদিন, একদম মেঘলা মেঘলা তখন আমি স্কুলে ঢুকে সবাইকে বলছি কেমন লাগছে কলকাতায় বসে দার্জিলিং এর ওয়েদার। একদম, এটা কিন্তু আমরাও দেখছিলাম যে সবাই একটাই জিজ্ঞেস করছে যে কলকাতায় বসে দার্জিলিং কে ফিল করছি আমরা। আর আর না সত্যি ডিপ্রেশন, শুধু আমার মনে হয় সেদিন বরফ পড়াটা বাকি ছিল। এবার তো ওই মানে কয়েকদিন জানুয়ারির ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির শুরুর ফার্স্ট দিকে থেকে, একদম। হ্যাঁ না খুব আর তখন কেমন আমরা ডিপ্রেশনে চলে যাই, না রোদ নেই রোদ নেই রোদ নেই, আর গরমকালে আমি ঠিক ভগবানও বুঝতে পারে না যে এরা কিসের শান্তি Confused পাবে। তো। হ্যাঁ, এরা শান্তিটা পাবে কিসে, যখন আমরা দিচ্ছি মানে তুমিও একটু বুঝে আমাদেরকে বুঝে একটু মানে মনের মতো করে ব্যাপারটা দাও না, তাহলে তো হয়ে যায়। একটুও রোদ নেই, এখন রোদ নেই, এই আর শীতকালে আর গরমকালে বাবারে এত রোদ, মানে উল্টে অদ্ভুত। দিলেই তো হলো, শীতকালে রোদটা দাও আর গরমকালে রোদটাকে নিয়ে নাও। সত্যি যদি এই আমাদের বার্তাটা মতন- পাঠাবো আমরা, এই বার্তাটা শুনছে সে বসে। একদম, সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। যাই হোক, তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমরাও আমাদের আনকাট আর্টের মাধ্যমে চেষ্টা করি যে সেই পজিটিভ বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর, যেটা আমাদের সবার লাইফে, আমাদের সবার জীবনে খুব দরকার, আমাদের জীবনের পাথেও বলা যেতে পারে। একদমই যে তাই। এক একজন এক এক রকমের অভিজ্ঞতা নিয়ে আসে, তাদের অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করে এবং অবশ্যই আমাদের সাথেও শেয়ার করে। তো সবটা শুনে আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আর চাইলে আপনারাও আসতে পারেন আমাদের এখানে। নাও আচ্ছা, তুমি। দিদিকে এখানে পেয়ে যেমন আমরা খুব খুশি হয়েছি, তেমনি দিদির জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু ছোট্ট ছোট্ট উপহার। তাহলে উপহার দিদির জন্য একটা ছোট্ট মেমেন্টো, আর বাহ, দিদির জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। বাহ, তাহলে আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ওই যে বললাম কোনো একটা নতুন একজন অতিথি মানুষের নিয়ে বা সাথে, আমাদের নিজস্ব কোনো নিজস্ব কাহিনী নিয়ে। নিজস্ব কবিতা নিয়ে, যেহেতু আমরা এই আবৃত্তি জগতেরই লোক, তো সবটা নিয়ে মিলেমিশিয়ে থাকবে, যেহেতু এটা আনকাট আড্ডা। তাই আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে নমস্কার।